আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। শুকরিয়া মহান আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ আমি আরও একটি নতুন লাইভে অ্যাটেন্ড হতে পেরেছি। চলছে বেসিক আয়োজন, বেসিক ক্লাস, ইংরেজির আপাদমস্তক শুরু থেকে সব থাকবে এই আয়োজনে। 50 বেসিক ক্লাসের আজ এটি হচ্ছে ক্লাস 4, চতুর্থ দিনে তোমাদের সবাইকে অভিনন্দন। আমি একটু কমেন্টে নজর রাখছি, তোমরা অনেকেই আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। অনেকে জিজ্ঞাসা, স্যার আপনি কেমন আছেন? শুক্রিয়া, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। এই মুহূর্তে যারা আমার সঙ্গে লাইভে যুক্ত আছো, আমরা কি একটা কাজ করতে পারি? ছোট্ট করে লাইক বাটনে হিট দিয়ে একটু ভিডিওটা শেয়ার করে দিই। শেয়ার করে দিলে দেখবে অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, এবং বিশ্বাস রাখি যদি আমাদের আয়োজনটা চমৎকার হয়, কল্যাণময় কিছু হয়, তাহলে অন্যরা সেখান থেকে মঙ্গল, ভালো কিছু পাবে, এবং সেই ভালোর বিশেষ কিছু তোমার দিকে ফিরে আসবে। সুন্দর এই মনোভাব নিয়ে আজকের ক্লাসটা শুরু হোক, এবং সবাই শেয়ার দিয়ে ডান লিখে দাও। তাহলে শুরু করে আজকের আয়োজনটি। আয়োজনের শুরুতে আরেকটি বিষয় জানাই, সেটি হচ্ছে যে যারা এই কোর্সটা ফ্রুটফুল করতে চাও, একেবারেই পরিপূর্ণভাবে এনজয় করতে চাও, ক্লাসগুলো এলোমেলোভাবে এখানে ওখানে থাকছে একসাথে পেতে চাও, এরপরে ক্লাস শেষেই পিডিএফ পেতে চাও, সার্বক্ষণিক আমার মনিটরিংয়ে থাকতে চাও, শেষ পর্যন্ত সব কিছু ঠিকঠাক মতো পেতে যুক্ত থাকতে পারো প্রিমিয়াম সাপোর্ট আমাদের এই পেইড ব্যাচে। কোর্স ফি একেবারে নামমাত্র। কত সেটা তোমরা অনেকেই জানো, ভর্তির লিঙ্ক থাকবে প্রথম কমেন্টে। যারা অলরেডি ভর্তি হয়ে আছো, আমি একটু বলি, গত ক্লাসে স্পেশালি আমি কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা শিট দিয়েছি। আশা করি এই শিটটা অনেকেই তোমরা পেইড ব্যাচ থেকে ডাউনলোড করে নিয়েছো। ডেরিভেটিভস মোস্ট ইম্পর্টেন্ট 200টা দৈনন্দিন জীবনে হরহামেশা ব্যবহার করি এরকম 4টি করে ফর্ম, যেটা প্রত্যেকের জানা দরকার। এরকম আমি 200টি ওয়ার্ড দিয়েছি। আই হোপ পেইড ব্যাচের এই এক্সক্লুসিভ কেয়ারে তোমরা অনেকেই সেটা ডাউনলোড করে নিয়েছো। পড়ার নিয়মটা বলে দেবো আজকের ক্লাসটা শেষ হলেই। সো এগুলো পেইড ব্যাচের সেবা। ফ্রি প্ল্যাটফর্মে অনেক কিছু চাইলেই দেওয়া সম্ভব নয়। অনেকে বলতেই পারো যে স্যার আপনি কেন এখানে দেননি। আসলে প্রিমিয়াম কোনো জিনিসকে যদি একেবারে সুলভ করে দেওয়া হয়, তার মোটেই মূল্য থাকে না। সো নামমাত্র কোর্স ফি দিয়ে যুক্ত হয়ে যাও। তো শুরু করছি আজকের আয়োজনটি, বেসিক ক্লাস 4। ওকে, সো বেসিক ক্লাস 4-এ আমরা কথা বলবো যেটি নিয়ে, সেটি হচ্ছে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে গত দিনে আমরা দেখেছিলাম কাইন্ড অফ সেন্টেন্স। আমি যদি বলি যে সেন্টেন্স কত প্রকার, নিশ্চয়ই মনে আছে তোমাদের। কাইন্ডস অফ সেন্টেন্সেস, ইয়েস, 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। আই হোপ তোমাদের মনে রয়েছে। এখন আমরা যেটা করব, এই প্রতিটা সেন্টেন্সকে আমরা একটু নিখুঁতভাবে গভীর থেকে জানার চেষ্টা করব, এবং এর সঙ্গে গ্রামারের অন্যান্য টপিকগুলোর কি সম্পৃক্ততা, কীভাবে এগুলো আবিষ্কার হয়েছে, সেই বিষয়গুলো উন্মোচন করবো ইনশাআল্লাহ। রাইট? ওকে, সো ফার্স্ট আমরা গতদিনে যে প্রকারটা দেখেছিলাম একটু রিভিউ করে দেখো লেকচার 3-তে। যে প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ, ওকে, অ্যাসার্টিভ। ওকে, সো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ প্রথম যে প্রকারটা ছিল, আমরা কিন্তু আজকে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ বা অন্যান্যগুলো নিয়ে কথা বলবো না, আজকে শুধু অ্যাসার্টিভ নিয়ে কথা বলবো। অ্যাসার্টিভের 2টা প্রকার তোমরা মনে রাখবে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, মানে হা বোধক, আর আরেকটি হলো না বোধক। এটা তো জানি, একটা অ্যাসার্টিভ বাক্যকে আমরা হা বোধক এবং না বোধক দুইভাবে পরিবর্তন করতে পারি। যেমন আমি একটি বাক্য লিখি, দ্য টিচার। খেয়াল করতে হবে, মনোযোগ দিতে হবে, কিন্তু আস্তে আস্তে আমরা বেসিক থেকে অ্যাডভান্সে প্রবেশ করছি। দ্য টিচার, দ্য টিচার কী দেব? এক্সপ্লেইন, PLAINS। হ্যাঁ, টিচার এক্সপ্লেইনস, কি এক্সপ্লেন করলো? লেসন, একটা পাঠ, কিভাবে? ক্লিয়ারলি, ক্লিয়ারলি। ওকে, এই হচ্ছে আমাদের একটা অ্যাসার্টিভ বাক্য, সাদামাটা বাক্য। আমি এর আগেও তোমাদের শিখিয়েছিলাম বর্ণনামূলক বাক্য। বাক্যটি শেষে ফুল স্টপ থাকবে, কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। যে বাক্যতে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব, তারপরে বাকি অংশ। এই ধরনের একটা সাদামাটা বাক্যকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে হা বোধক বাক্য, একেবারে বর্ণনামূলক বাক্য। এই বর্ণনামূলক বাক্যকে দুইভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে হা বোধক বর্ণনামূলক, আরেকটি হচ্ছে না বোধক বর্ণনামূলক। তো আমরা বলছি একটাকে রোমান নাম্বার ইন করি আমরা, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ। প্রসঙ্গত বলি, যারা পেইড ব্যাচে যুক্ত আছো তাদের আলাদা করে আর
নোটস করতে হবে না, ঠিক আছে? শুধু ক্লাসটি এনজয় করো। আমি ক্লাসটি শেষ হলে পেইড ব্যাচের লিঙ্কটা দিয়ে দেবো। অ্যাফার্মেটিভের পরে আরেকটি আছে নেগেটিভ। ওকে, সো অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ মানে হাঁ বোধক বাক্য, আরেকটি হচ্ছে নেগেটিভ অ্যাসার্টিভ মানে হচ্ছে না বোধক বর্ণনামূলক বাক্য। একটি হচ্ছে হাঁ বোধক, এটি না বোধক। এই হাঁ বোধক বাক্যটাকে অনেকভাবে আমরা নেগেটিভ করতে পারি, সেই বিষয়টা ফার্স্টে আমরা জানবো। এরপরে আরও অনেক মজার তথ্য রয়েছে, সেগুলো একটু একটু করে শেয়ার করব। আমরা এখন নেগেটিভ করার চেষ্টা করছি। এই যে বাক্যটা অ্যাসার্টিভ, এটা তো অ্যাফার্মেটিভ, হাঁ বোধক না? খেয়াল করে দেখো তো। ওকে, এটা অবশ্যই হচ্ছে হাঁ বোধক। ওকে, এই বাক্যটাকে এবার আমরা কত রকমভাবে নেগেটিভ করতে পারি সেই বিষয়টা ট্রাই করব, এবং আমার সঙ্গে সঙ্গে দেখবে যে এগুলো তোমরা জানো কি না। যেমন আমি শিক্ষক এক্সপ্লেইনস দ্য লেসন, পাঠ বা পড়াটি ব্যাখ্যা করছেন কিভাবে? ক্লিয়ারলি, সহজভাবে, পরিষ্কারভাবে। শিক্ষক পড়াটি বর্ণনা করছেন বা ব্যাখ্যা করছেন কিভাবে? ক্লিয়ারলি বা চমৎকারভাবে। এই হচ্ছে বঙ্গানুবাদ। তাহলে এটা নেগেটিভ পড়তে পারি প্রথমত কত রকমভাবে, আমার সঙ্গে সঙ্গে তোমরা সবাই একটু মেলাও। দ্য টিচার, প্রথমে আমি সাবজেক্ট নেব। এরপরে নেগেটিভের জন্য ডু নট বা ডাজ নট। এই যে কোথায় ডু নট কোথায় ডাজ নট বসে সেগুলো শেখানোর সময় আস্তে আস্তে আসছে, একটু ওয়েট করো। দ্য টিচার ডাজ নট এক্সপ্লেইন দেব আমরা, মনে রাখবো আমরা ছোট্ট করে যে ডাজ যদি কোথাও বসে যায় পরবর্তী এস কিন্তু আর থাকবে না, এই এসটা কিন্তু এখান থেকে বাদ যাবে। সো ডাজ নট, ওকে আমি হাইলাইট করছি নেগেটিভ অংশটা। দ্য টিচার ডাজ নট এক্সপ্লেইন দ্য লেসন, বাকি যে অংশটুকু আছে থাক, তারপর বাকি যা আছে তাই। ওকে, সো টিচার ডাজ নট এক্সপ্লেইন দ্য লেসন ক্লিয়ারলি, অর্থাৎ শিক্ষক ওই পাঠ বা পড়াটি পরিষ্কারভাবে সুন্দরভাবে এক্সপ্লেন করে না বা ব্যাখ্যা করে না। ওকে, নাম্বার 1। নাম্বার 2, আমি আরেকভাবে বাক্যটাকে নেগেটিভ করতে পারি। আমি প্রথমে বাক্যের সাবজেক্টটা নিয়ে নেব, এবং নেওয়ার পরে আমি এখানে জাস্ট দেব হচ্ছে নেভার, যে টিচার নেভার এক্সপ্লেইন, এই বাক্যটাকে আমি নিয়ে নেব। এইবার কিন্তু আমি এস বাদ দেব না। সো যখন ডু বা ডাজ এগুলোর প্রসঙ্গ আসে তখন এস এর সম্পর্ক কিন্তু নেভার মানেই কিন্তু বেসিক্যালি ওইরকমই অর্থ দেয়। হালকা যে পার্থক্য আছে সেটা আমি পরে বলছি। সো নেভার দিয়ে আমি করতে পারি নেভার এক্সপ্লেইনস, বাকি অংশ যা আছে তাই। অর্থাৎ অর্থ কী দাঁড়ালো? শিক্ষক কখনোই পড়াটির পরিচ্ছন্ন বা সুন্দর ব্যাখ্যা দেয় না। সো আমি এখানে নেগেটিভ বললাম কি দিয়ে? নেভার দিয়ে। এবার আসো, শুধু নিজেকে প্রশ্ন করবে যে একটা বাক্যকে তুমি কত রকমভাবে নেগেটিভ করতে পারো। লেটস সি। ধরো আমি বললাম এরকম যে দেয়ার ইজ নো, এবার আমি নো দেব, নট না, দেয়ার ইজ নো। যখন আমি নো দেব তখন আমাকে নাউন একটা নিয়ে আসতে হবে। সো দেয়ার ইজ নো ক্লিয়ারিটি, CLARITY, ক্লিয়ারিটি। দেয়ার ইজ নো ক্লিয়ারিটি একটু আমাকে বানাতে হবে যে ইন দ্য টিচার্স, পরবর্তীতে এগুলো তোমাদেরকে শেখাবো যে কিভাবে এর সঙ্গে অ্যাপোস্ট্রফি এস হচ্ছে বা কেন এমনটি হলো। দেয়ার ইজ নো ক্লিয়ারিটি ইন দ্য টিচার্স এক্সপ্লেনেশন অফ দ্য লেসন। আমি সবশেষে তোমাদের এটাও দেখানোর চেষ্টা করব যে তুমি যদি ইংরেজি জানো তাহলে একটা জিনিসকে কত রকমভাবে তুমি মডিফাই করে নেগেটিভ করতে পারো, রাইট? এই বাক্যটাও কিন্তু নেগেটিভ। দ্যার ইজ নো ক্লিয়ারিটি ইন দ্য টিচার্স এক্সপ্লেনেশন অফ দ্য লেসন। আমার মনে হচ্ছে বাক্যটাকে তুমি বা আমি আরও একভাবে করতে পারি, এবং সেটি হচ্ছে দ্য টিচার্স, আমি অ্যাপোস্ট্রফি এস দেব, দ্য টিচার্স এক্সপ্লেনেশনস। আচ্ছা, আমাদের এর সঙ্গে কি এস ছিল কিনা প্রথম থেকে? যেহেতু এক্সপ্লেন্স করেছে, সো টিচার্স এক্সপ্লেনেশনস। আর আমরা যেহেতু বলেছিলাম যে ক্লিয়ার, এটাকে আমরা একটু নেগেটিভ করে দেব, বিপরীত। সো দিয়ে দেব আনক্লিয়ার। তাহলে অর্থটা কী দেওয়া হলো? দ্য টিচার্স এক্সপ্লেনেশন আর আনক্লিয়ার, অর্থাৎ শিক্ষকের ব্যাখ্যাটা ছিল অপরিষ্কার, মানে ভালো নয়, পরিচ্ছন্ন নয়। এখানে আমি আন দিয়ে আমি নেগেটিভ করলাম। একটু লক্ষ্য করে দেখো, অলরেডি আমি 4টা প্যাটার্নে একটা বাক্যকে আমি নেগেটিভ করেছি। ওকে, এবং সবশেষে আমি তোমাকে জিজ্ঞাসা করব যে তুমি আসলে কতটা জানতে, তুমি কত রকমভাবে জানতে। আমি এই বাক্যটাকে আরেকভাবে নেগেটিভ করে দেখাই। যেমন ধরো আমি বলতে পারি দ্য টিচার এক্সপ্লেইনস, ব্যাখ্যা করে, নাথিং
নাথিং, কোনো কিছুই ক্লিয়ারলি, মানে কোনো কিছুই ক্লিয়ারলি বলে না, নাথিং ক্লিয়ারলি ইন দ্য লেসন, ইন দ্য লেসন। সো আমি চাইলে কিন্তু নাথিং শব্দটা ব্যবহার করেও একটা বাক্যের অর্থকে নেগেটিভ করতে পারি। দ্য টিচার এক্সপ্লেন্স নাথিং ক্লিয়ারলি। একজন শিক্ষক কোনো কিছুই পরিষ্কারভাবে বলেন না ইন দ্য লেসন, এই পাঠ সংক্রান্ত বা এই পাঠে। ওকে, আমি আরেকভাবে এটাকে নেগেটিভ করতে পারি। যেমন ধরো আমি বলতে পারি দ্য টিচার্স এক্সপ্লেনেশন দ্য টিচার্স এক্সপ্লেনেশন কি সম্পর্কে? অফ দ্য লেসন অথবা অ্যাবাউট দ্য লেসন। লেসন কি বলবো? ইজ নট ক্লিয়ার, CLEAR, ক্লিয়ার। আর বেশি সামনে না এগোই। 1 2 3 4 5 6 এতগুলো প্যাটার্নে আমরা একটা শব্দকে, একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে পারি। সো এখান থেকে তোমরা একটা জিনিস ধারণা নিয়ে নাও, আমরা হাবোধক যে কথাগুলো বলি, অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সগুলো বলি, ক্ষেত্র বিশেষ আমার প্রয়োজনে আমি এত কিছু দিয়ে বাক্যগুলোকে নেগেটিভ করতে পারি। এটা যেন অবশ্যই প্রত্যেকের মনে থাকে। এই ডাজ বা ডু নট, এটার জন্য তোমাকে টেন্স শেখাটা খুব জরুরি, যেটা টেন্সের মধ্যে তোমাকে আমি শেখাবো। নেভার অবশ্যই মেইন ভার্বের আগে বসে, নেভার অবশ্যই মেইন ভার্বের আগে বসে। যেমন নেভার, ছোট করে মনে রাখো, নেভার প্লাস হচ্ছে এখানে মেইন ভার্ব। নেভার অবশ্যই মেইন ভার্বের আগে বসবে। নিশ্চয়ই তোমরা জানো যে এক্সপ্লেইনটা হচ্ছে মেইন ভার্ব, এর আগে শিখিয়েছি, এবং নেভার বসেছে তার আগে। ঠিক আছে? এবং প্রসঙ্গত বলি, মেইন ভার্বের পূর্বে যখন নেভার বসেছে না বোধক অর্থে, এটা কিন্তু হয়ে গেছে মূলত অ্যাডভার্ব। ছোট্ট করে একটু পাশে নোট করে রাখো, এটার নাম হয়েছে অ্যাডভার্ব। দেয়ার ইজ নো বলছে যে আমি যদি কোথাও বসতে চাই নেগেটিভ করার জন্য, তাহলে আমার ডিমান্ড হচ্ছে আমার পরে আপনাকে অবশ্যই নাউন বা নাউন ফ্রেজ বসাতে হবে, নাউন অথবা নাউন ফ্রেজ। দেখো ক্লিয়ারিটি, যারা জানো না একটু ছোট্ট করে জেনে রাখো, শব্দের শেষে TY থাকলে সেটা নাউন হয়। ক্লিয়ারিটি, সেন্সিবিলিটি, ওকে, শব্দগুলো নাউন, এবং নাউনের পূর্বে কি বসেছে? নো বসেছে। যদি কখনো নাউনের পূর্বে নো বসে, তো নো বলছে কষ্ট করে আমার নাম তোমরা দিয়ে দিও অ্যাডজেক্টিভ। অনেক সময় অবশ্যই এটাকে কেউ কেউ বলছে যে এটার নাম হচ্ছে ডিটারমিনার, শর্টকাটে আমি ছোট্ট করে লিখে রাখলাম। এই সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো আমি ইনশাআল্লাহ তোমাদের পরে শেখাবো। ওকে, আচ্ছা, আমার সঙ্গে এই মুহূর্তে যারা যুক্ত আছো তারা হয়তো অনেকেই এরকম মনে হতে পারে যে স্যার এত তথ্য এত কিছু মনে রাখবো কীভাবে? আসলে এটা একটা পূর্ণাঙ্গ আয়োজন হচ্ছে, আমি সব কিছুই তোমাদের দেবো। তোমাদের কাজ হচ্ছে এগুলো জাস্ট নোট করে রাখা, এবং তোমাদের জীবনের জন্য এই আমি 1 থেকে 150 মানে 1 থেকে 50 পর্যন্ত যে ক্লাসগুলো নেব, সেটা যে কতটা গুরুত্বপূর্ণ, কত তথ্যবহুল, এটা সব শেষে অবশ্যই বুঝবে। দ্য টিচার্স, TEA, মাঝে মাঝে দু একটা বানান মিসিং হয়েছে আমার। দ্য টিচার এক্সপ্লেনেশনস আর আনক্লিয়ার। এই যে UN, যখন রুট ওয়ার্ডের সাথে আমরা কোনো কিছু যুক্ত করি নেগেটিভ করার জন্য, যেমন ধরো আন, তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল, ইমপ্র্যাকটিক্যাল, নেসেসারি, আননেসেসারি, এরকম বলি না? এই যে শব্দের শুরুতে মূলত রুট ওয়ার্ড, যেটাকে আমরা বলি হচ্ছে মেন ওয়ার্ড, মেন ওয়ার্ডটা হচ্ছে ক্লিয়ার। ওকে, এই মেন ওয়ার্ডের শুরুতে আমরা যখন কোনো শব্দ বসে হাবোধক বা নাবোধক করে ফেলি, এই শব্দগুলোকে বলা হয় প্রিফিক্স। এই শব্দগুলোকে কি বলা হয়? প্রিফিক্স বলা হয়। ওকে, এখন অনেকের মনে হতে পারে স্যার আপনি সেন্টেন্স শেখাচ্ছেন নাকি অন্য কিছু? দেখো, শেখাটা হচ্ছে এটাই যে তুমি যখন কোনো লেসন শিখবে, ওর সঙ্গে টাচ বা ওর সঙ্গে রিলেশন রয়েছে এমন সব কিছুই কিন্তু তোমাকে শিখতে হবে। তাতে করে যেটা হবে, পরবর্তীতে এই জিনিসটাই তুমি যখন দেখবে তখন কিন্তু তোমার বুঝতে কষ্ট হবে না। ঝটপট করে ক্লাসের এই মোমেন্টে কাছের একজন বন্ধুকে এই ক্লাসটি একটু মেনশন করে দাও তো। আমরা খুব অল্প সময়ের ভেতরে আমরা 1K প্লাস আমার বন্ধুদেরকে এই সাথে দেখতে চাই। এরপরে আসো, দ্য টিচার এক্সপ্লেইনস নাথিং। নাথিংটা বেসিক্যালি যখন আমরা কোনো কিছু পজিটিভ বলি, যেমন ধরো এনিথিং, এনিথিং, এই এনিথিং টাইপের জিনিসকে আমরা নেগেটিভ করার জন্য নাথিং ইউজ করি। ঠিক আছে? সো এনিথিংয়ের নেগেটিভ হচ্ছে নাথিং। ওকে, আরেকটি বিষয় হচ্ছে যেটা হলো তোমার এখানে একটু, এবং তোমাদেরকে আমি এক্ষুনি দেখাবো যে বড় বড় প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই প্রশ্নগুলো জাস্ট কিভাবে আসে। এরপরে হচ্ছে নট দিয়ে, এবং সেটা কার পূর্বে বসেছে? অ্যাডজেক্টিভের পূর্বে। সো মনে রাখতে হবে যে নট প্লাস অ্যাডজেক্টিভ, এই মোমেন্টেও কিন্তু নটটা বসতে দেখা যায়, যেমন আর নট, ইজ নট, এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ।
তো যখন অ্যাডজেক্টিভের পূর্বে নট বসে যায় তখন সেটা কিন্তু হয়ে যায় অ্যাডভার্ব। কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। ব্যাস, এখন তোমরা হয়তো মনে করতে পারো কি শিখলাম এখান থেকে, কি হবে? এই তো এবার মজার কথা হচ্ছে, খুব বেশি দিন না, যদি তুমি এইচএসসি অথবা এইচএসসি মানে এসএসসি এইচএসসিতে থাকো তাহলে অ্যাডমিশনে দেখা পাবে, আর অ্যাডমিশন স্টুডেন্ট হলে চান্স পাওয়ার পর আবার জব পরীক্ষা দেখা পাবে। আর যারা একাডেমিকে পড়াশোনা করছো ফিলিং ইন দ্য গ্যাপে হেল্প পাবে। কীভাবে? দেখো, কোয়েশ্চেন করা হচ্ছে এইবার তোমাকে কোয়েশ্চেন করা হচ্ছে যে হি নেভার লাইকস ইউ। এবার নেভারের নিচে আন্ডারলাইন করে তোমাকে জিজ্ঞাসা করবে যে বলো তো বাবা, বাক্যটা তো নেগেটিভ, তুমি এটা জেনেছো। ওকে, সো এখন প্রশ্ন করা হচ্ছে এটা কি অপশান এ অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ নাকি ইম্পারেটিভ? তো আমি শিওর তুমি খুব জোরসে বলবে যে স্যার যতই নেগেটিভ থাকুক ওকে, কিন্তু বাক্যটা হচ্ছে অ্যাসার্টিভ। ফাইন, সো ইটস অ্যাসার্টিভ, আমি লিখে দিচ্ছি অ্যাসার্টিভ। কিন্তু নেক্সট যে প্রশ্নটা করা হবে, নেভার নিচে আন্ডারলাইন করে অপশানে জিজ্ঞাসা করবে যে বলো তো বাবা এটা কি নাউন, এটা কি ভার্ব, অপশান সি এটা হচ্ছে অ্যাডভার্ব, অপশান ডি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরকম 4টা করে অপশান দেওয়া থাকবে। আন্ডারলাইন করা, বোল্ড করা শব্দটির নাম কি? আমার মনে হয় এবার যারা ক্লাসে ন্যূনতম মনোযোগ রেখেছিল তারা পারবে। ধরো হতে পারে এই প্রশ্নটা তোমাকে করে ফেললো যে দেয়ার ইজ নো পসিবিলিটি। দেয়ার ইজ নো পসিবিলিটি, এই নো এর নিচে আন্ডারলাইন করে জাস্ট তোমাকে সেই অপশানগুলোই আবার দিয়ে দিচ্ছে। ওকে, যে বলো দেখি এইটার নাম কি। আরেকটি টেস্ট তোমাকে দিচ্ছে এবং সেখানে বলছে it is not helpful. It is not helpful. সো নটের নিচে আন্ডারলাইন করছে এবং তারপরে বলছে যে এইটার নাম কি, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। আমার বিশ্বাস আমার ক্লাসে যদি তোমাদের ন্যূনতম মনোযোগ থাকে তাহলে আমার বিশ্বাস অনেক আত্মবিশ্বাসের সঙ্গে তুমি আনসারগুলো করতে পারবে। এবং মনে রেখো, বিশ্বাস রেখো যে এই প্রশ্নগুলোই প্রতিযোগিতামূলক বড় বড় পরীক্ষাগুলোতে আসে। হয়তো বা সেন্টেন্স এটা থাকবে না, বাট ফর্মুলা বা রুলসটা কিন্তু হচ্ছে সেম। ইয়েস, সো একটু আগে আমরা জেনেছি নেভার। ওকে, এই হচ্ছে নেভার। নেভারের পরে যদি থাকে মেইন ভার্ব, এই যে মেইন ভার্ব। ইয়েস, সো এই নেভারটার নাম হলো অ্যাডভার্ব। রাইট? যারা বুঝে শুনে আনসার দিয়েছো তোমাদের প্রত্যেককে অভিনন্দন। ওকে, অ্যান্ড নাম্বার নেক্সট হচ্ছে দেয়ার ইজ নো পসিবিলিটি। সো আমরা একটু আগে দেখেছি কি, দেখি নো এটা অ্যাডজেক্টিভ হতে পারে, ডিটারমিনারও হতে পারে যদি তারপরে নাউন থাকে। পসিবিলিটি, রাইট? টি-ওয়াই থাকলে কিন্তু নাউন হয়, অলরেডি আমি একবার বলেছি। সো এইখানে নোটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। ওকে, অ্যান্ড নেক্সট নাম্বার হচ্ছে ইট ইজ নট হেল্পফুল। বি ভার্বের পরে নট এবং অ্যাডজেক্টিভ, তুমি খেয়াল করে দেখো, এই হচ্ছে নট এবং এই হচ্ছে হেল্পফুল। হেল্পফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। অতএব অ্যাডজেক্টিভের পূর্বে যখন নট বসেছে ইটস অ্যান অ্যাডভার্ব। এবার আমাকে সত্যি করে বলো তো, আত্মবিশ্বাস সঞ্চয় হলো কাদের? এরপরে যদি তোমাকে ধমকও দেওয়া হয় তাহলে সঠিক আনসারটা তোমরা কারা কারা দেবে একটু আমাকে জানাও। এই হচ্ছে মূলত লার্নিং। তুমি যা শিখছো সে শেখার সঙ্গে এগুলো হচ্ছে সম্পৃক্ততা। এবার আমরা যে সেন্টেন্সটা নিয়ে কথা বলছিলাম সেটা কোনটা বলো তো? সেটা হচ্ছে দ্য টিচার্স এক্সপ্লেইনস দ্য লেসন ক্লিয়ারলি। এই বাক্যটাকে, অ্যাসার্টিভ এই বাক্যটাকে আমি টেনে নিয়ে আসবো। ওকে, নিয়ে আসলাম। এখন একটা মজার বিষয় দেখো, গ্রামাটিক্যাল ফ্যাক্ট খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা কিন্তু সেন্টেন্সের প্রধান প্রকারের মধ্যে রয়েছি। এখন এই বাক্যটাকে আমি একটু অন্যভাবে লিখব। সেটা হচ্ছে নেভার এগেন, AGN এগেন। নেভারের সঙ্গে AGAIN, নেভার এগেন। নেভারের সঙ্গে আমি একটা এগেইন লাগাবো। ওকে, যদি কোনো বাক্যতে আমি এই নেভার এগেন লাগাই, অথবা এই জাতীয় আরও অনেকগুলো শব্দ যেগুলোকে বলা হয় নেগেটিভ অ্যাডভার্ব। কি বলা হয়? নেগেটিভ অ্যাডভার্ব। এগুলো আমি তোমাকে দেখাবো। তার ভিতরে একটা হচ্ছে নেভার এগেন। যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে বলছে যে আমি সেখানে শুধু একা একা বসি না, আমি সেখানে ওই টেন্সের একটা অক্সিলারি ভার্বকে সাথে নিয়ে আসি, এবং তারপরে হচ্ছে আমি সাবজেক্ট বসাই এবং তারপরে আমি মেইন ভার্ব বসাই, মানে যেটা আছে, এবং তারপরে এক্সটেনশন বা বাকি অংশ, বাট সবার শেষে হচ্ছে ফুল স্টপ।
ঠান্ডা মেজাজে বোঝার চেষ্টা করো। আমি এই বাক্যটাকে এবার এইভাবে লিখব, খেয়াল করো, এটা হচ্ছে আমার স্ট্রাকচার। সো স্ট্রাকচারের কালারটা আমি একটু অন্য কালার করে দিই। এবার আমি শুরুতেই দিচ্ছি, কি দেব বলো তো? আমি দেব হচ্ছে, শুরুতেই দেব হচ্ছে নেভার এগেইন, নেভার এগেইন, নেভার এগেইন, কখনোই আর, দ্য টিচার নেব, এক্সপ্লেইনস আমি নেব, কিন্তু আমার সূত্র এবার আমি খেয়াল করব, নেভার এগেন যদি আমি কোনো বাক্যের শুরুতে নিই, তারপরে যদি আমি সাবজেক্ট নিয়ে আসি, আমি সাবজেক্ট নিয়ে আসব, কিন্তু তার আগে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। যারা জানো মোটামুটি তারা এটুকু জানো যে এক্সপ্লেইনস মানে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে লুকোনো আছে ডু অথবা হচ্ছে ডাজ। যেহেতু এস আছে তার মানে এটা মূলত ডাজ ধরে নিতে হবে। তাহলে আমরা যেটা করব, নেভার এগেন ডাজ, আমরা নেভার এগেন ডাজ অক্সিলারি ভার্ব নেব, ওকে নিলাম। এরপরে আমরা একটা সাবজেক্ট নেব, আমরা নিলাম। এরপরে মেন ভার্ব নেব এক্সপ্লেইন, যেহেতু ডাজ ইউজ করেছি, এর আগেও বলেছি এস বাই এস চলে এসছে, অতএব এস এখানে থাকবে না, এক্সপ্লেইন। এরপরে বাকি যা আছে তাই। এইবার একটা মজার কথা দেখো, একটু অল্প সময়ের জন্য এই দুইটা বাক্যের দিকে একটু তাকিয়ে দেখো। দ্য টিচার এক্সপ্লেইনস দ্য লেসন ক্লিয়ারলি, আর পরেরটা বলছে যে নেভার এগেন ডাজ দ্য টিচার এক্সপ্লেন দ্য লেসন ক্লিয়ারলি। এই বাক্যটাকে আমি নেগেটিভ করেছি, নেগেটিভ করছি না, কিন্তু নেগেটিভের ধরনটা একটু আলাদা হয়েছে। সো এই যে ধরনটা দেখলে, যে ধরনে তোমার অক্সিলারি ভার্ব চলে আসে সাবজেক্টের আগে, বিশেষ কিছু শব্দের সমন্বয়, শব্দগুলো আমি তোমাদের শেখাবো। অনেকগুলো শব্দ আছে, নট আনটিল, নেভার এগেন, হচ্ছে এই টাইপের যে শব্দগুলো আছে, সেইগুলো যদি কোনো বাক্যের শুরুতে বসে, অক্সিলারি ভার্বের পরে বসে সাবজেক্ট এবং তারপরে মেইন ভার্ব, এটা হচ্ছে একটা সূত্র, এটা মনে রেখো। যদি কখনো এমন কোনো একটি বাক্য গঠন হয়, তাহলে এই ধরনের বাক্যের নাম হচ্ছে ইনভার্সন। কি বলতো? ইনভার্সন। এই বাক্যের নাম হলো ইনভার্সন। এখন তোমরা একটা জিনিস ভেবে দেখো তো, আমার সঙ্গে যারা মোটামুটি ইংরেজি জানো, আমার সঙ্গে যুক্ত হয়েছে, তারা বলো তো, ইনভার্সন এই টপিকটা তোমরা কিন্তু সেন্টেন্স পড়তে যেয়ে শেখো না, পার্টস অফ স্পিচ শিখতে যেও শেখো না, টেন্স শিখতে যেও শেখো না। এই ইনভার্সন জিনিসটাকে তোমাকে শেখানো হয় একেবারে সম্পূর্ণ আলাদা লেভেলে, অন্য একটা সময়, যার কারণে তুমি দেখে এটা অবাক হয়ে যাও। কিন্তু মনে রেখো, ইনভার্সন এই জিনিসটা জন্মই হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে বিশেষ জোর দিয়ে অর্থ প্রকাশের জন্য। তার মানে বিষয়টা হচ্ছে যে আমরা নতুন নতুন গ্রামারের যে শব্দগুলো দেখি, সেগুলো কিন্তু নতুন না, এগুলো পুরনো, শেখানো হয়নি, তাই আসলে মূলত কঠিন লাগে। এবারে একটু একটু করে আমরা একটু সামনে আগাই। এখানে কি দেখলাম? ইনভার্সন দেখলাম, রাইট? এবার আসো, দ্য টিচার এক্সপ্লেন্স দ্য লেসন কেয়ারফুলি। আমি বাক্যটাকে আবার টেনে নিয়ে আসলাম, ওকে। দ্য টিচার এবং তারপরে এস হয়েছে। মনে রেখো, যদি কোনোভাবে আমি একটু খেয়াল করো, যদি টিচারে যাতে টিচার্স দিতাম, তাহলে আমি এক্সপ্লেনের সঙ্গে এস দিতে পারতাম না। দয়া করে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব হচ্ছে প্লুরাল। ছোট্ট এই সূত্রটা মনে রেখো, সাবজেক্ট অনুযায়ী ভার্বের যে পরিবর্তন, ভার্বের যে মিথস্ক্রিয়া, ভার্বের যে সম্পৃক্ততা, সাবজেক্টের সঙ্গে ভার্বের যে মিল বন্ধন। আমি একটু সহজ করে যদি বলি, দ্য টিচার ইজ, কথার কথা, সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। কিন্তু যদি বলি টিচার্স, এটা হচ্ছে প্লুরাল, এবং ভার্বটা তখন হয়ে যাবে প্লুরাল। এই যে সাবজেক্টের সঙ্গে ভার্বের যে মিথস্ক্রিয়া বা যে সম্পর্ক, এইটাকেই বলা হয় কি বলতো? বুঝতে পেরেছ কারা? রাইট, এটাকে বলা হয় সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, এগ্রিমেন্ট মানে চুক্তি, এটাকে বলা হয় এগ্রিমেন্ট, এটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্টের সঙ্গে ভার্বের যে সম্পর্ক, তো দেখবে যে এই জায়গাটা একটা হাইফেন দেওয়া থাকে। তাহলে আমরা অ্যাসার্টিভ একটা সেন্টেন্স পড়তে এসে তার নেগেটিভ দেখেছি, আমরা ইনভার্সন নামক নতুন একটা টপিকের সঙ্গে পরিচিত হলাম, আমরা দেখলাম সাবজেক্টের সঙ্গে ভার্বের যে সম্পর্ক গ্রামারের ভাষায় সেটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট? আমরা আর একটু সামনে এগোই। যেমন এই বাক্যটার কথাই বলি, এই বাক্যটাতে দেখা যাচ্ছে যে সাবজেক্ট এইটা হওয়ার কারণে ভার্বের সঙ্গে এস হয়েছে না? এই যে ভার্বের সঙ্গে এস হয়েছে, কোনো কোনো সময় দেখবে যে এক্সপ্লেইনড ইডি আছে, রাইট? কোনো কোনো সময় দেখবে আইএনজি আছে, রাইট?
এই যে ভার্বের সাথে পরিবর্তনগুলো এস বাই এস ইডি যুক্ত হওয়ার যে পরিবর্তন, সেটার নামই হচ্ছে টেন্স। এই টেন্স নিয়ে আমরা বিশদ আলোচনা করব। শুধু ছোট্ট করে শুনে রাখো যে টেন্স নামক একটা জিনিস ইংরেজিতে রয়েছে, রাইট? আমরা যদি আরেকটু সামনে এগোই তাহলে একটা মজার জিনিস দেখবো। দ্য টিচার এক্সপ্লেইনস দ্য লেসন কেয়ারফুলি। দ্য টিচার এক্সপ্লেন দ্য লেসন কেয়ারফুলি। ওকে, একটু সামনে এগোই। দ্য টিচার এক্সপ্লেইনস দ্য লেসন কেয়ারফুলি, বা ক্লিয়ারলি। অর্থাৎ শিক্ষক পাঠ বা পড়াটি সুন্দরভাবে স্বচ্ছভাবে ব্যাখ্যা করেন। এই যে ব্যাখ্যা করেন, ব্যাখ্যা করার ধরনটা কেমন বলো তো? ক্লিয়ারলি, চমৎকারভাবে। আমি এই বাক্যটায় যদি ক্লিয়ারলি না দিই তাও কিন্তু বাক্যটা হবে এক্সপ্লেন দ্য লেসন। লেসনটি আবৃত করে, লেসনটি সে ব্যাখ্যা করে, কিন্তু কিভাবে করে? ক্লিয়ারলি নাকি আনক্লিয়ারলি? তো তুমি বলছো ক্লিয়ারলি, তার মানে ভার্বের সম্পর্কে অতিরিক্ত যে চমৎকার তথ্যটি দিল এই বেচারা, রাইট? এইটার নাম হচ্ছে অ্যাডভার্ব, রাইট? অ্যাডভার্ব ভার্বের সঙ্গে সম্পৃক্ত। অ্যাডভার্বের অন্য নাম হচ্ছে মডিফায়ার, FIER। শুধু শিখে রাখো যে এই মডিফায়ার নামক জিনিস একটা আছে, এটা নিয়ে আমরা কথা বলবো। আমার উদ্দেশ্য হলো যে একটা ছোট্ট সেন্টেন্সের ভিতরে গ্রামারের যে প্যাটার্নগুলো আছে সেগুলো সম্পর্কে সুন্দর করে জানা। ওকে, সো আমরা জেনে নিলাম এই যে ব্যাখ্যা দিল পরিষ্কারভাবে, ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিল, রাইট? এটার নাম হচ্ছে মডিফায়ার। ওকে, আচ্ছা, এবার আমরা যদি আরেকটু সামনে এগোই তাহলে আরেকটা জিনিসের সঙ্গে পরিচিত হব। দ্য টিচার এক্সপ্লেইনস দ্য লেসন কেয়ারফুলি বা ক্লিয়ারলি। এই বাক্যটা তুমি লক্ষ্য করে দেখো, এইটা একটা স্বাধীন বাক্য। এই বাক্যের অর্থ প্রকাশের জন্য আরেকটি বাক্যের উপরে নির্ভর হতে হচ্ছে না। হচ্ছে কি না, এটা একটা স্বাধীন বাক্য। এমন না যে দুইটা বাক্য আছে, তার ভিতরে এই বাক্যের অর্থ প্রকাশের জন্য আরেকটার উপরে হেল্পফুল, মানে তাকে ওয়েট করতে হচ্ছে ওই বাক্যের অর্থের সাথে। তো যেহেতু এই বাক্যটা নিজেই স্বয়ংসম্পূর্ণ আর অন্য দ্বিতীয় কোনো বাক্যের সে প্রত্যাশা করছে না, অতএব এই বাক্যটাকে আমরা বলবো কি বলতো? এটাকে বলবো আমরা একটা ক্লজ। এটাকে কি বলবো? ক্লজ। এবং কি ক্লজ? অনেকগুলো প্রকার আছে, আমি তোমাকে পরে শেখাবো। এটার নাম হচ্ছে স্বাধীন ক্লজ। স্বাধীন ইংরেজি কি? ইনডিপেন্ডেন্ট। ইনডিপেন্ডেন্ট, অথবা আমি অন্য কথায় বলতে পারি এটা হচ্ছে মেইন ক্লজ, অথবা বলতে পারি প্রিন্সিপাল ক্লজ। তার মানে একটা সিঙ্গেল বাক্য একটা ক্লজ, একটা সিঙ্গেল বাক্য, সেটাকে আমরা বলবো ইনডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন ক্লজ অথবা মেইন ক্লজ। তার মানে অ্যাসার্টিভ একটা সেন্টেন্স, যেটা নিয়ে আমরা আজকের আলোচনা শুরু করেছিলাম, সেখানে ক্লজ নামের একটা গ্রামারের বিষয় লুকিয়ে আছে। অথচ এই কথাটি আমরা বেসিক একজন লার্নারকে বলি না, আর বলি না বলেই একটা সময় সেই টপিকটা দেখার পরে অনেক বেশি ভয় পেয়ে যায়। এবার একটা মজার কথা শুনবে। এই যে আমরা বিশেষ কৌশল খেয়াল করো, STRUCTUR, স্ট্রাকচার। আমরা সাবজেক্ট দিয়েছি, আমরা নিয়ম মেনে তারপরে ভার্ব দিয়েছি, এরপরে আমরা গত 1-2 লেসনে শিখেছি, এরপরে অবজেক্ট বসেছে, অবজেক্টে পরে আরও এক্সটেনশন হতে পারে, সেটা অ্যাডভার্ব বা অন্য কিছু। এই যে বিশেষ নিয়ম অনুযায়ী আমরা সাজিয়েছি, এটাকে কি বলা যেতে পারে বলো তো? এগুলো কি বলো তো? এক একটা ওয়ার্ড না? এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। ইংরেজি গ্রামারের বিশেষ নিয়ম ফলো করে আমরা যে একটা সেন্টেন্স সাজাই, একটা ওয়ার্ড নিয়ম ফলো করে ইংরেজি গ্রামারে, সেই জিনিসটাকে কি বলা হয় জানো? দেখি, হু ক্যান সে, কে পারো বলতে? দেখি, বিশেষ কৌশল, বিশেষ নিয়ম মেনে ইংরেজি সেন্টেন্সের যে ওয়ার্ডগুলোকে সাজাই গ্রামারের ভাষায়, তাকে কি বলা হয়? একটু পজ দিয়ে ট্রাই করতে পারো। সেন্টেক্স। তার নাম হচ্ছে সেন্টেক্স, অর্থাৎ বাক্যতত্ত্ব, রাইট? সেন্টেক্স মানে হচ্ছে ইজ ইকুয়াল টু সেন্টেন্স বিল্ডিং। আমি অন্য কথায় বলতে পারি ওয়ার্ড, ছোট্ট করে অর্ডার। কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড বসবে সেটির নাম হচ্ছে সিনট্যাক্স। এবং শুধু তাই না, এই যে সাবজেক্ট, ভার্ব, গ্রামারের যত কিছু আলোচ্য বিষয় আছে, বাক্যে যারাই ব্যবহার হয়, এই সবগুলোর আলোচনার বিষয় নামই হচ্ছে সিনট্যাক্স, রাইট? আশা করি পরবর্তীতে হঠাৎ করে ধুম করে সিনট্যাক্স এই লেসনটা দেখে মোটেই অবাক হয়ে যাবে না, ঠিক আছে? সেন্টেন্স মেকিং বা সেন্টেন্স বিল্ডিং, রাইট? সেন্টেন্স, TENC, সেন্টেন্স বিল্ডিং। সেন্টেন্স বিল্ডিং করার বিশেষ ক্ষমতাকে বা বিশেষ রুলস বা নিয়মকে বলা হয় সিনট্যাক্স। থ্যাংক ইউ সো মাচ। আশা করি প্রত্যেকে বুঝেছ যে ইংরেজির এই লেসনগুলো
বেসিক্যালি হচ্ছে একে অপরের সঙ্গে সম্পৃক্ত। তাহলে একটা জিনিস আমরা একটু জেনে দেখি, যদিও আমরা সেন্টেন্স এখন পড়ছি, কি পড়ছি বলো তো? সেন্টেন্স। এবং সেন্টেন্সের আমরা প্রথম যে প্রকারটা অ্যাসার্টিভ পড়লাম, ওকে, ASSERTIV, অ্যাসার্টিভ পড়লাম। এবং অ্যাসার্টিভের দুইটা প্রকার আমরা দেখেছি, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। এই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, হাবোধক এবং নাবোধক, এইটা পড়তে এসে আমরা গ্রামারের আরও কত কিছু শিখেছি, সেটাই এবার একটু দেখার পালা। একটু দেখি আমরা কি কি শিখলাম। আমরা সিনটেক্স কাকে বলে শিখেছি, আমরা ক্লজ দেখেছি, আমরা মডিফায়ার কি, মোটামুটি টাস্ক নিয়েছি, টেন্স নামের একটা গ্রামারের জিনিস রয়েছে জেনেছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রয়েছে জেনেছি, ইনভার্সনের প্রাথমিক একটা ধারণা নিয়েছি না? ওকে, কিন্তু আমরা কি শিখছিলাম বলো তো? আমরা তো সেন্টেন্স শিখছিলাম না? রাইট। এবং যখনই এই জিনিসগুলো তোমাদেরকে শেখানো হয়, সেটা যদি আসলে ধরে ধরে শেখানো হয়, তাহলে এই টপিকগুলো, লেসনগুলো তোমার কাছে কখনোই অবাক হওয়ার মতো কোনো লেসন মনে হবে না। ওকে, আজকের আলোচনাটা খুব বেশি লম্বা করব না, ছোট্ট করে। আচ্ছা, দয়া করে কেউ আসলে অযথা কোনো কমেন্ট না করার জন্য বলা হচ্ছে, কারণ অন্যের জন্য ডিস্টার্ব হচ্ছে। আলোচনা আজকে দ্রুত শেষ করব ছোট্ট করে একটা টেস্ট দিয়ে। টেস্টটা হচ্ছে, দেখি তোমরা কারা কারা সেটা ধরতে পারছো। ঠিক আছে, গেট রেডি। সো আমি বাক্যটা দিচ্ছি, দ্য বয়েজ, ওকে, দ্য বয়েজ ডিমান্ড, অর্থাৎ বালকদের চাহিদা, অ্যাবাউট দ্য প্রবলেমস, সমস্যা সম্পর্কে বালকদের যে চাওয়া, ডিমান্ড। সো আমি বলবো প্রবলেমস, ফিলিং ইন দ্য গ্যাপ, মেনশনেবল, ABLE, ঠিক এই ফিলিং ইন দ্য গ্যাপে আমি কি ভার বসাবো? অপশন এ আমি কি ইজ নেব, অপশন বি আমি আর নেব। ঝড়ো গতিতে ঝটপট করে জানাও দেখি। তোমাদের সময় শুরু হয়েছে। দ্য বয়েজ ডিমান্ড অ্যাবাউট দ্য প্রবলেম ... মেনশনেবল। প্রসঙ্গত বলি, এই বাক্যটি হচ্ছে অ্যাসার্টিভ, একেবারে বর্ণনামূলক একটি বাক্য। ওকে, আশা করি অবশ্যই তোমরা পারবে। বর্ণনামূলক একটি বাক্য। এই কোশ্চেনে আনসার দেওয়ার পর আমি নেক্সট কোশ্চেনে আসবো। ইয়েস, অনেকে রাইট আনসার দিয়েছ। দ্য বয়েজ ডিমান্ড, বালকদের চাহিদা, অ্যাবাউট দ্য প্রবলেমস। অনেকেই যারা কম বোঝে তারা যেটি করবে, যে প্রবলেমসের সঙ্গে এস রয়েছে, অতএব অনেকে আর দিয়ে ফেলবে। কিন্তু মনে রাখতে হবে, যখনই সাবজেক্ট কোথাও থাকে আর সাবজেক্টের সাথে যখন অ্যাপোস্ট্রফি এস থাকে, রাইট, এরপরে মূলত হেড ওয়ার্ড থাকে। কি থাকে? হেড ওয়ার্ড। ছোট্ট করে জেনে রাখো, এই হচ্ছে আমার সাবজেক্ট। ওকে, সাবজেক্টের সঙ্গে হচ্ছে অ্যাপোস্ট্রফি এস, সো পরেরটা হচ্ছে আমার হেড ওয়ার্ড, রাইট। সো হেডওয়ার্ড হচ্ছে মূল জিনিস, হেডওয়ার্ড অনুযায়ী কিন্তু ভার বসবে। আমার হেডওয়ার্ড হচ্ছে ডিমান্ড, চাহিদা, বালকদের চাহিদা, সমস্যা সংক্রান্ত যে চাহিদা সেটা উল্লেখ করার মতো। তাহলে অবশ্যই ডিমান্ড যেহেতু সিঙ্গুলার, অতএব আমাকে এখানে ইজ নিতে হবে। এই যে সাবজেক্টের সঙ্গে ভার্বের যে সম্পর্ক, অনেক সময় সাবজেক্ট চেনা খুব মুশকিল। অনেকেই মনে করবে বয় সাবজেক্ট, অনেকে মনে করছে দ্য প্রবলেম সাবজেক্ট, অনেকে মনে করছে ডিমান্ড সাবজেক্ট। এই যে একটা জায়গার ভিতরে আমরা তো এমনটা শিখেছিলাম যে সাবজেক্টের পরে ভার্ব থাকে, সাবজেক্টের পরেই ভার্ব থাকে। তো তখন আমাদের একটা ভিতরে ধারণা জন্ম নিয়েছে। ধারণাটা কি? ধারণা হলো যে ভার্বের আগে যা থাকবে সবই মনে হয় সাবজেক্ট, রাইট। আসলে সাবজেক্ট অবশ্যই সবটুকু, বাট সাবজেক্টের হেড ওয়ার্ড আছে। হেড মানে কি? মূল। কলম তো, বাট কলমের একটা হেড আছে না, ঠিক এরকম সাবজেক্ট পুরোটাই, কিন্তু তার হেড হচ্ছে ডিমান্ড। সো সাবজেক্ট অনেক বড় হতে পারে, কিন্তু হেডওয়ার্ড হয় ছোট। হেডওয়ার্ড চেনার নিয়মগুলো বিস্তারিত নিয়ে কথা বলবো একটা সময়। শুধু জানিয়ে রাখলাম, এই নামের একটা জিনিস ইংরেজিতে আছে। এবং তুমি যা জেনেছ যে সাবজেক্টের পরেই ভার্ব, এমন না, এই ভার্বের আগে আরও অনেক লম্বা একটা জিনিস থাকতে পারে। সো হেডওয়ার্ডটা যেহেতু হচ্ছে সিঙ্গুলার, তা আমি ভার্ব কি নিলাম? সিঙ্গুলার নিলাম। এই প্রশ্নটাই ঘুরিয়ে তোমাকে প্রতিযোগিতামূলক প্রশ্ন করতে পারে। খেয়াল করো, দ্য বয়েজ ডিমান্ড অ্যাবাউট দ্য প্রবলেম ইজ মেনশনেবল। তো এখানে ধরো কোয়েশ্চেন করছে যে এই বাক্যটাকে কি বলা যেতে পারে? অপশন এ,
এটা হচ্ছে মেইন ক্লজ, অপশন বি সাবঅর্ডিনেট ক্লজ, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এখন আমি ধরে নিচ্ছি যে তোমাকে আমি ক্লজ শেখাইনি, কিন্তু একটা জিনিস তোমাকে শিখিয়েছি, সেটা হলো একটা যদি লম্বা বাক্য হয় এবং সেই বাক্য তার অর্থ প্রকাশের জন্য আর অন্য কোনো বাক্যের উপর নির্ভর না করে, তাহলে তাকে বলা হয় ইনডিপেন্ডেন্ট ক্লজ। মনে আছে, একটু আগে শিখিয়েছি। ইনডিপেন্ডেন্ট ক্লজেরই অপর নাম হচ্ছে মেইন ক্লজ। তার মানে সিঙ্গেল একটা সেন্টেন্স, ছোট্ট করে নোটটা করে নাও, ছোট্ট করে নোটটা করে নাও, সিঙ্গেল একটা সেন্টেন্স, সিঙ্গেল সেন্টেন্স ইজ ইকুয়াল টু, সেটি হচ্ছে মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ বা ইনডিপেন্ডেন্ট ক্লজ। আশা করি জিনিসগুলো মনে থাকবে। একটু একটু করে আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, হেড ওয়ার্ড বানানটা ভুল হয়েছে, একজন ভুলটা ধরেছে, থ্যাংক ইউ। এগুলো ধরে দিতে হবে ইনশাআল্লাহ। ব্যাস, তাহলে আজকের আয়োজনটি শেষ করব অল্প সময়ের ভেতরে, বিকজ আমি চাচ্ছি সামনের ক্লাসটায় তোমাদের হচ্ছে নেক্সট যে ক্লাসটায়, সেখানে ইন্টারোগেটিভের প্যাটার্ন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, তারপরে ইম্পারেটিভ, তারপরে কি আছে অপটেটিভ, এবং হচ্ছে এরপরে এক্সক্লামেটরি। এই হলো পরবর্তী 4টার আয়োজন। এটা নেক্সট দিনের আমাদের আলোচ্য বিষয়। আশা করি যারা আমার সঙ্গে পেইড ব্যাচে যুক্ত আছো তারা সব কিছুই সাজানো গোছানো পেয়ে যাচ্ছ। এখনও যারা যুক্ত হওনি তাদের এটি বলা থাকবে, দ্রুত তোমরা পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও। ক্লিয়ার? একটু একটু করে আমরা সামনে এগোবো, একদিনে অনেক কিছু নয়, কারণ এই ক্লাসগুলো শুরুই হয়েছে বেসিক টু অ্যাডভান্স সকলের জন্য। সাথে আরেকটি জিনিস দিয়ে রাখি, আজকেই আমি তোমাদের হচ্ছে পেইড ব্যাচে যারা যুক্ত আছো 200টা তোমার ভার্বস দিয়ে দেব, যেটা লাগবেই তোমার। যারা এটা নিতে চাও পেইড ব্যাচে কানেক্ট হয়ে যাও। 200টা এর আগে তোমাদের ভোকাবুলারি দিয়েছি, আজকে দেব টপ 200 ভার্বস, কনজুগেশন অফ ভার্বস, অর্থাৎ একই ভার্বের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। এভাবে ধারাবাহিকভাবে সব কিছু সাজানো গোছানো পেয়ে যাচ্ছ পেইড ব্যাচে। তাহলে শেষ করে আজকের আয়োজনটি। শুধু এইটুকু জেনে রাখো, কবে ক্লাস হয় এই বিষয়গুলোর ব্যাপারে এবং সামগ্রিক এই বিষয়গুলো তথ্য দেওয়া থাকে ইংলিশ মজা ফেসবুক পেজে। যারা যুক্ত আছো ইনশাআল্লাহ আস্তে আস্তে অনেক কিছু পাবে। ক্লাসটি কীভাবে এনজয় করছো, কেমন লাগছে, বেসিক টু অ্যাডভান্সের এই বিষয়গুলো অবশ্যই জানাতে ভুলবে না। আমি কমেন্টের দিকে নজর রেখে আজকের আয়োজনটি শেষ করছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালোর শেষ নেই। সুখে থেকো, যে সুখের সীমানা নেই। এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।